নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জনের আসরে তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের আমাদের প্রথম ঘটনাটায় একটা মজার ব্যাপার আছে। কারণ যিনি ঘটনা শেয়ার করেছেন তিনি সম্পূর্ণভাবে নাস্তিক। শুধু তাই না, ভৌতিক ঘটনা তার সঙ্গে ঘটার পরেও তিনি নাকি বিশ্বাস করেন না, তার দাবি এটা। তিনি বলছেন, আমি আজও এর পেছনের বৈজ্ঞানিক কোনো কারণ, বিজ্ঞানসম্মত কারণ যেটা আমার মন মানবে সেটা খুঁজে চলেছি। খুঁজে পাচ্ছি না, সেটা ঠিক কথা। আমি আমার খুব ক্লোজ বাড়ির একজন দুজন ছাড়া কাউকে এটা আমি ফলো করে এই ঘটনাটা বলতেও পারিনি। এমন এমন হয়েছে যে কিছু পরিস্থিতিতে যেখানে সবাই কোনো অলৌকিক ঘটনা শোনাচ্ছে বা বলছে আমি এরকম ফিল করেছি বা কিছু, আমি এত বড় একটা ঘটনা বলতে চেয়েও পারিনি। কারণ আমার একটা ইমেজ তৈরি হয়ে গেছে, আমি কিছু বিশ্বাস করি না, আমার মনে খুব জোর। এবং এই কথাটা বলা খুব দরকার। ঘটনার শুরুতে উনি বলছেন, আমরা বন্ধুরা কলেজে পড়াকালীন বেড ধরে প্রচুর শ্মশানে, পোড়ো বাড়িতে আমরা রাত কাটিয়েছি। তারপর ঘুরে এসে বলেছি কোথাও কিছু নেই, সব ফালতু কথা। তো সেখানে আমি যদি আজকে এরকম কথা বলি তো সেটা শুনতে কেমন একটা লাগে। তাই দিদি নাম ঠিকানা প্রকাশে সম্পূর্ণ অনিচ্ছুক, শুধু ঘটনাটুকু পাঠালাম, আপনি পছন্দ হলে শ্রোতাদের সঙ্গে ভাগ করে নেবেন। বলছেন, ঘটনাটা 2 বছর আগের। উনি যে অফিসে চাকরি করেন সল্টলেকে, ওনাদের সেখানে চাকরির সূত্রে আপনারা জানেন সব রকম মানুষ থাকে, বিভিন্ন ভাষাভাষী। তো একজন পাঞ্জাবি ভদ্রলোকও ওনার সঙ্গে চাকরি করেন, অনেকেই করেন, কিন্তু উনি খুব কাছের বন্ধু ছিলেন। বর্তমানে তিনি পাঞ্জাবের দিকে ট্রান্সফার হয়ে গেছেন, এখানে কলকাতায় উনি আর থাকেন না। কিন্তু যে সময়কার কথা বলছেন তখন পাঞ্জাবেতে উনি এখানে এসেছিলেন, কলকাতায় উনি থাকতেন। ওদের সঙ্গে একসঙ্গে সল্টলেকের ওই অফিসে যেখানে ইনি চাকরি করেন চাকরি করতেন। ভালো পজিশনে দুজনে, খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল এবং টিউনিংটা খুব ভালো ম্যাচ করতো। একটি অবাঙালি ছেলের সঙ্গে আমার এত ভালো ম্যাচ হয়ে গেছিল, কি বলবো, আমার বাঙালি বন্ধুদের সঙ্গে বোধহয় অত ম্যাচ হয় না। ও আমার মতন খুব মন পরিষ্কার এবং চট করে কোনো কিছু অন্ধবিশ্বাসী না, যুক্তি দিয়ে কথা বলে, যুক্তি দিয়ে জিনিসপত্র ভাবে। আমার এই জিনিসটা খুব ভালো লাগতো ওর মধ্যে। আর মনটা খুব উদার ছিল। তো ওরই বিয়েতে গোটা পরিবার ওরা এখানে থাকলেও যার সঙ্গে বিয়ে হচ্ছে সেই মেয়েটি অমৃতসরেই থাকে, তার পরিবারও থাকে এবং এদের আসল পরিবার কিন্তু অমৃতসরে থাকে। যেহেতু ও কলকাতায় চাকরি করছে বলে ওর সুবিধার জন্য ওর মা বাবা কিছু সময় কলকাতা, কিছু সময় পাঞ্জাব, এভাবেই ওনারা থাকতেন। বিয়ে ওখান থেকেই হবে সমস্ত কিছু, যেহেতু সব রিলেটিভস ওদের পাঞ্জাবে অমৃতসরে, ওখানেই হবে। এবং বলেছিল যে কেউ না যাক, আমি কলকাতায় এসে তো একটা পার্টি থ্রো করবো, কিন্তু বিয়েতে তুমি কিন্তু যাবে, আমি চাই বিয়েতে। এবং পাঞ্জাবি বিয়ে কেমন হয় উনি বলছেন, আমি চোখের সামনে কখনো দেখিনি, সিনেমাতে দেখেছি, দেখারও একটা ইচ্ছা ছিল। প্লাস নতুন অমৃতসরের গোল্ডেন টেম্পেলও বলেছে সব ঘুরে দেখাবে, ওর অনেক ভাই টাইরা আছে। আর বললো বিয়ের কদিন আগে থেকেই চলে যাও। আমি অনেক ছুটি জমা হয়ে গেছিল, আমি বিয়ের কদিন আগে থেকেই চলে গেলাম। যাবার সময় সবকিছু ঠিকঠাক ছিল। ওখানে গেলাম, পাঞ্জাবের স্বর্ণ মন্দির ঘোরা, বর্ডারের ওয়াঘা বর্ডার ঘোরা, সমস্ত কিছু। তারপরে ওদের বিয়ের সমস্ত রিচুয়াল শেষ হলো, আনন্দ করে যেদিন আমি ফিরে আসছি, প্রথমে আমার বাবা বলেছিলেন যে তুই ফ্লাইটে চলে আয়। এবার আমি বললাম যে না, ট্রেনে চলে আসি, আমার হাতে তো এখনো সময় আছে, কমফোর্টেবল লাগবে। গল্পের বই পড়তে খুব ভাল লাগে, মাঝে মাঝে পডকাস্টও শুনি মোবাইলে। তো দুটো শারদীয়ার সংখ্যা ছিল আমার কাছে। পরপর 2 বছর দুটো বই জমে গেছে, পড়া হয়নি। বললে এই বইগুলো এই সুযোগে শেষ হয়ে যাবে, সারা বছর অফিসের চাপে তো বই পড়াই হয় না। অমৃতসর থেকে হাওড়া মেলে উঠলাম, অমৃতসর হাওড়া মেল। আপনারা জানেন 2 দিনের 2 রাত্রি ট্রেনে থাকতে হয়। প্রথম রাত্রিতে বলছেন সবকিছু ঠিক আছে, আমি যে বারটায় ছিলাম এসি বারতে, প্রথম দিকে তো প্রচুর লোকজন, যেদিন গেছিলাম সেদিন কিন্তু প্রচন্ড ভিড় ছিল ট্রেন, মানে একদম প্রতিটা সিট রিজার্ভ, সেখানে সিট নিয়ে বচসা হচ্ছে। আহ চেকার এসে একজনকে তুলে ওখানে বসাচ্ছে, ওখানে তো এগুলো তো মানে দেখতে দেখতেই গেলাম। সেখানে আসার সময় কি দেখলাম, কিন্তু কম্পারেটিভলি লোক কম আছে, অনেক কম আছে। কয়েকটা সিট তো পুরো খালি। আমি একবার ওখানে বসছি, এখানে বসছি, তো আমার বারতেই একজন ভদ্রলোক বসেছিলেন।
এবার আমার একটা সমস্যা কি, আমি প্রথমেই যেদিন গেছিলাম সেদিন আমি নিচে জায়গা পেয়েছিলাম আপার বার্থে না, আমার কোমরে তার আগে একটা চোট ছিল, উপরে উঠতে আমার একটু প্রবলেম হয়। আর ওই সময় আমার শরীর বেশ ভারী ছিল, ফ্যাট ছিল আর কি। উনি যেটা বলতে চাইছেন যে উপরে উঠতে এই সিঁড়িটা দিয়ে একটু প্রবলেম হবে বলে আমি ভাবলাম যে ওখানকার কারোর সঙ্গে চেঞ্জ করে নেবো, যে আমি ওপরটায় বসবো না বা শোবো না, আপনারা যদি চেঞ্জ করে নেওয়া যায়। তো যাওয়ার সময় তো অসুবিধা হয়নি, কিন্তু আসার সময় সিটের পজিশনটা ছিল আমার আপার বার্থ। এবার দেখলাম, ভাবছিলাম যে কেউ রাজি হবে কি না, কারণ অনেকে তো সিট ছাড়তে চায় না, কিন্তু অতটা ফাঁকা পেয়ে যাব, প্রায় একটা দুটো পুরো ফাঁকা, চাইলেই আরামসে এদিক ওদিক করে আমি ভাবলাম থাকে রাত্রিবেলা শুয়ে পড়বো নিচে, যেখানটা ফাঁকা আছে শুয়ে পড়বো। যদি মাঝখানে কোনো স্টেশন থেকে কোনো লোক ওঠে, আমি বলবো আমারটায় চলে যান, অগত্যা ঝামেলা করলে তখন দেখা যাবে, এরকম ওনার চিন্তা ভাবনা ছিল। উনি যখন এসে বলছেন যে প্রায় কত রাত আমি জানি না, ট্রেনে তো খাবার খুব তাড়াতাড়ি সার্ভ করে দেয়, খাওয়া দাওয়া করে গল্পের বইটা পড়ছিলাম আর ট্রেনের দুলুনিতে ঘুম এসে গেছে। এটা দ্বিতীয় দিন যখন উনি ব্যাক করছেন, সেই রাত্রিটা কাটলে পরের দিন সকালে হাওড়া স্টেশনে উনি নামবেন। ঘুম পাচ্ছে, ট্রেন জার্নি এতটা লং, তখন মনে হচ্ছিল যে কেউ নেই গল্প করার, ফ্লাইটে বেরিয়ে চলে এলেই ভালো হতো, বেশ বোরিং লাগছে। যাওয়ার সময় তবু দুজন ছিল ওনার সঙ্গে, কিন্তু আসার সময় যারা গেছিল তারা, এই যে ছেলেটি তাদের আত্মীয়, তো ওরা তো গেছে গিয়ে ওরা স্টে করে গেছে, ওদের তো ফেরার ব্যাপার নেই ওই মুহূর্তে। কিন্তু এখন তো ফিরছে ও একা, বলছে ভীষণ বিরক্ত লাগছিল এতটা লং ট্রেন জার্নি। বলছে রাত কটা বাজে মনে নেই, তার আগে টিটি এসে ঘুরে গেছে একবার। মাঝে মাঝে বড় বড় অফিসাররাও আসছে, দেখে যাচ্ছে, যা যা রুটিন যেগুলো থাকে সবকিছু ঠিক আছে। আমি সাদা চাদরটা গায়ে জড়িয়ে ভালোই ঘুম এসে গেছিল। এমন সময় একজন ভদ্রলোক, সাদা জামা সাদা প্যান্ট, আমি প্রথমে টিটি ভেবেছিলাম ঘুমের চোখে, তারপরে আমাকে একটুখানি নাড়িয়ে ডাকলো। আমি বলছি, ভাবছি টিকিটটা বোধহয় আবার দেখতে চাইছে বা কিছু, কি জানি কি রুলস এদের ভগবান জানে। তখন বলছে না না, এটা আমার সিট। তিনি ইশারা করে বললেন, বুঝতে পারলাম অবাঙালি, কিন্তু অবাঙালি হলে কি ভাষায় কথা বলতে ঠিক ধরতে পারলাম না, মানে পরিষ্কার হিন্দি না, আবার ঠিক পাঞ্জাবি টানও না, এটা অন্য রকমের লাগলো। মানে কথাটা ঠিক স্পষ্ট না, ওর ল্যাঙ্গুয়েজটা আমি বুঝতে পারলাম না, কিন্তু ইশারাতে বুঝলাম যে সিটটা ওনার। তখন আমি বাংলা হিন্দি সমস্ত কিছু মিশিয়ে, কারণ যেহেতু আমি বুঝতে পারছি না ওনার ল্যাঙ্গুয়েজটা কি, প্রথমে ওনাকে বলে জানার চেষ্টা করলাম যে আমি তো এখানে শুয়ে আছি, ওটা আমার সিট, আপনি একটু চেঞ্জ করে নিন না, আমি ছেড়ে দেবো। আবারও বলতে লাগলেন যে, মানে ইশারা করছেন যে সিটটা ছেড়ে দাও। তখন বুঝলাম না না ভাষার সমস্যা না, তখন অটোমেটিক্যালি ঘুমটা ওনার কেটে গেছে কথা বলতে বলতে। তখন বুঝলাম যে না ভাষার সমস্যা না, উনি বোধহয় ওনার কথাতে কোনো প্রবলেম আছে, অনেকের থাকে তো ভয়েসের প্রবলেম, কথাটা একটুখানি জড়ানো টাইপের, বাঙালি হলেও হতে পারে, ওখানে ওখানে এরম টাইপের বলছে। তখন বুঝলাম যে হ্যাঁ বাঙালি হতে পারে। তো কখনো বললেন যে আপনি এখানে বসতে চাইছেন, ওখানে হলে হতো না। তখন হাতে ঘড়িতে দেখলাম যে অর্ধেকটা রাত তো কেটেই গেছে। বললো যে তাহলে একটা কাজ করুন, দুজনে নয় শেয়ার করে দিই, আমার কোমরে ব্যথা, ওঠার প্রবলেম। ওনার দেখলাম বেশ বয়স হয়েছে, ওনাকেও ওপরে উঠতে বলাটাও দেখতে খারাপ। উনি আমার পাশে বসলেন একদম আরাম করে, এবং সামনে যেতে পাটা তুলে দিলেন, সিটটা ওটাও খালি ছিল। কিন্তু ওটা খালি থাকলে কি হবে, ওটায় মানে লোক এসেছিল পরে কিছুক্ষণ বাদে। তো এরকম নানা রকম অনেকক্ষণ বসে আছেন, আমিও বইটা নিয়ে আবার বসলাম। তারপর ভাবছি কি উঠে চলে যাব ওখানে, কিন্তু ওপরে উঠতেও ভয় লাগছে, কোমরের প্রবলেম আছে, আবার উঁচুতে উঠবার, উঠলে নামাটা একটা ভীষণ ঝামেলা, এটার জন্যই উনি অ্যাভয়েড করছিলেন। বলতে 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 ভদ্রলোক আস্তে আস্তে করে কথা বলতে শুরু করলেন। আমি ওনার সঙ্গে কথা বলতে বলতে কখন আমি বইটা বন্ধ করে দিয়েছি আমি নিজেই জানি না। এবার প্রশ্ন আসতে পারে, উনি তো কথা বলতে পারছিলেন না, উনি জড়িয়ে জড়িয়ে কথা বলছিলেন, কথাটা একদম স্পষ্ট না, কিন্তু আস্তে আস্তে ওনার মানে কথার ভাবটা আমি বুঝতে পারছিলাম। উনি জড়িয়ে কথার সঙ্গে অঙ্গভঙ্গি করে যেরকম মানে কথাটা বলার চেষ্টা করছিলেন, ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল
যে কি বলতে চাইছে। না বুঝতে পারলে আমি হ্যাঁ হ্যাঁ করে বারবার করে এটা বললেন, তখন আবার ঘাড় নাড়ছে, হ্যাঁ আমি এটা বললাম। তো বাঙালি ভদ্রলোক, বাংলা মানুষ, মনের ভাবটা উনি বুঝতে পারছেন আর উনি ওনার মতো চেষ্টা করে বলছেন। তো আমি কিছুক্ষণ কথা হওয়ার পর জিজ্ঞেস করেই ফেললাম যে গলায় এটা কি হয়েছে, মানে জন্মগত না কোনো রকম অসুখ থেকে হয়েছে। তখন উনি ইশারায় বললেন যে পরে পরে, একটু জড়িয়ে বললেন যে পরে হয়েছে, আগে ছিল না। বললাম ভালো ইএনটি দেখিয়েছেন? তো আমি ওনাকে কয়েকটি ইএনটি সাজেস্টও করলাম যে ওখানে দেখাবেন, ভালো ভালো ইএনটি সার্জেন আছে, তো হয়তো কোনো অপারেশন ছোট করলেও এটা মানে ঠিক হয়ে যায়। আমার আত্মীয়দের মধ্যে অনেকে ওনার কাছে দেখিয়েছে, সে ডাক্তারবাবুর নাম আমি বলছি না এখানে, অপ্রয়োজনীয়, দেখালে দেখবেন ভালো হয়ে যাবেন। উনি শুধু হাসলেন, কোনো উত্তর দিলেন না। তারপর ভাবলাম যে কোনো প্রাইভেট হসপিটালের নাম বলেছি, হয়তো টাকা পয়সার সমস্যা তো মানুষের থাকতে পারে। তখন আমি বুঝতে পেরে ওনার মনের ভাব বললাম যে আপনি সরকারি জায়গাও করাতে পারেন, আপনার কিন্তু এটা প্রবলেমটা সলভ হবে। না হলে ধরুন সবাই তো এতটা মানে মন দিয়ে আপনার কথা শুনবে না, খুব এমার্জেন্সি থাকলো তখন আপনি বোঝাবেন কি করে? এটা তো একটা সমস্যা। আর যেখানে আপনি ট্রেনে বাসে ট্রাভেল করছেন আর আপনি কাউকে একটা সঙ্গে যদি নেন ভালো হয়, এভাবে একা ট্রাভেল করবেন না। ওনার বয়স খুব বৃদ্ধ না হলেও অন্তত 60-এর ওপরে তো হবেই, এটুকু উনি বললেন শিওর। তো অনেকক্ষণ বসে বসে কথা বলছি, আমি একটা জিনিস শুধু খেয়াল করেছিলাম, একদম উল্টো দিকে বার্থে একটা ছেলে, সে ওপরে শুয়ে ছিল, শুয়ে শুয়ে বোধহয় গান শুনছে বা যাই করছে। ছেলেটা ঘুমোচ্ছে ঘুমোচ্ছে, যখনই ছেলেটা ঘুম ভাঙছে ও মুখের এটা সরিয়ে, চাদরটা সরিয়ে ফেলে, আমার দিকে ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ দেখছে, দেখে আবার শুয়ে পড়ছে। এটা আমি অনেকবার খেয়াল করলাম। একটা টাইমের পর বিরক্ত লাগছিল যে পাগল নাকি, আমি এনার সঙ্গে কথা বলছি, ওর ওভাবে দেখার কি আছে। তো এরকম অনেকক্ষণ কথা বলার পর ভদ্রলোক আস্তে 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 আস্তে, যতক্ষণ ওনার সঙ্গে কথাটা বলা শুরু করেছি, আমি আমার নিজের বাড়ির কথা, আমি আমার দেশ গ্রামের কথা, চাকরি করি সেটা, উনি ওনারটা ওনার মতন করে বললেন। আমি দেখলাম আস্তে আস্তে আমি ওনার কথা বুঝতে পারছি। উনি কানলায় ওনার পৈতৃক বাড়ি, কানলায় ওনার বড় হওয়া, বেড়ে ওঠা, স্কুল ওখানেই সবকিছু। পরবর্তীকালে উনি, ওনার দিদির বিয়ে হয়েছিল শ্যামবাজারে, সেখানে উনি চলে আসেন। দিদির বাড়িতে অনেকগুলো ভাই বোন, দিদি জামাইবাবু খুব বড় মনের মানুষ, আর ওদের বাড়িতে একজন সবসময় ওদের সঙ্গে সঙ্গে থাকবে। জামাইবাবু ব্যবসা করতেন, সাহায্য করবে এমন একজন দরকার, তাই জন্য উনি ওনার মা পাঠিয়ে দিয়েছিল। দিদি জামাইবাবু সঙ্গ দিতেন, ব্যবসাও সাহায্য করতেন, পড়াশুনো কলেজটা মনীন্দ্র কলেজে পড়তেন। এসবগুলো শুনছিলাম। আমি আবার বললাম যে সকালের যে কলেজের ব্যাচটা ওটা গার্লস না? তখন ইশারা করলো হ্যাঁ হ্যাঁ সকালে গার্লস, আর দুপুরবেলাটা কো এডুকেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই কলেজে পড়তেন। এরকম ভাবে কথাবার্তা চলছে। তো বলতে বলতে বললো যে তারপরে দিদি জামাইবাবু বিয়ে দেন, এবং ওখানে কলকাতাতেই আর কি, ওই শ্যামবাজারের কাছে। ওনার বাড়ির অ্যাড্রেসটাও আমি বলছি না। ওখানে আমার আস্তে আস্তে এখানে একটা পুরোনো বাড়ি কিনি, সেখান থেকে আমি থাকতে শুরু করি। তারপর অ্যাক্সিডেন্ট হলো। আমি তখন বুঝলাম যে ওনার অ্যাক্সিডেন্টেই ওনার গলাটার এরকম অবস্থা। আমি বললাম কোথায়? কলকাতাতে অ্যাক্সিডেন্ট হয়েছে? তখন বললো না, এই আসছিলাম ফেরার পথে। বললো আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্রিটমেন্ট করেছিলেন তারপরে ভালো হয়নি? বললো না এরকম। তো এরকম ভাবে ওনার সঙ্গে বহু কথা হয়, এতটা ডিটেলে এখন আর মনে নেই। কথা বলতে বলতে উনি, ওনার পকেটের মধ্যে না কিছু ছবি ছিল, একটা ছোট্ট খামের মতো ছিল, সেই ছবিগুলো নিয়ে আমাকে দেখাচ্ছিলেন। এটা আমার মেয়ে, এটা আমার স্ত্রী, আমার ছেলে, আহ এরকম। কিন্তু দেখলাম বেশ তাদের অল্প বয়সের ছবি, এবং ছবিগুলো বেশ নোংরা নোংরা হয়ে আছে, একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের। আর কয়েকটা ছবি দেখলাম কালার ফটো, কিন্তু অনেক পুরোনো দিনের ছবি যেমন কালার হতো না, ওরকম টাইপের ফটোটা। তো এরকম দেখা দেখা এখন দেখতে দেখতে একটা বললেন যে আমার একটা হেল্প করবে। আমি বলছি হ্যাঁ বলুন না। বললাম এটা লিখে দেবো, দিতে পারবে? আমি যে কিছু লিখে দিচ্ছেন? হ্যাঁ। বলে ছেলের সঙ্গে যোগাযোগ করি, ছেলে আমার কথা বুঝতে পারে না। এখন খারাপ লাগলো শুনে। আমি একটা অচেনা অজানা বাইরের ছেলে, আমি ওনার কথা বুঝতে পারছি না, নিজের ছেলে ওনার কথা বোঝে না। আর মেয়ে ইশারা করলো না, কথা বোঝে না। কিছুক্ষণ বাদে কথা বলতে বলতে আমার কষ্ট হচ্ছিল।
ওনাকে আমি জল অফার করলাম, জল খাবেন? বললো না। ট্রেন তার নিজের গতিতে ছুটছে এবং কিছু লোক যারা বাথরুমে যাবে বলে যাচ্ছে আসছে, একটা টাইমের পর খেয়াল করলাম যারাই বাথরুমে যাচ্ছে আসছে এবং সামনে দিয়ে একটা দরজা, ওই দরজাটা ঠেলে বেরিয়ে গেলে তারপর বাথরুমে যেতে পারবে। তো যাচ্ছে যারা আসছে সবাই অদ্ভুত ভাবে আমার দিকে তাকাচ্ছে, মানে যেন মনে হচ্ছে আমাকে কোনো জোকার। দেখতে 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 যাচ্ছে আসছে। তো ওটা আমি খেয়াল করেছিলাম, কিন্তু তবু ভাবলাম যে মানুষের হয়তো স্বভাব, যা দেখছে দেখুক গে যাক। আবার কথা বলতে বলতে উনি যেটা লিখে দিলেন আমাকে বলছে, একটা খামের মধ্যে, আমি নিজে খামটাকে আমার কাছে ছিল ওই খামের মধ্যে নিয়ে নিলাম, বলে এটাতে দিয়ে দেবো, মানে পারিবারিক কিছু বুঝলাম গোলমাল আছে। উনি এমন কিছু কথা নিজে বলতে পারছেন না বা যোগাযোগ করতে পারছেন না, উনি আমার সূত্র ধরে দিতে চান। আমি আরো কয়েকটা জিনিস উনি বললেন, সেটা এতটা ব্যক্তিগত হয়তো শেয়ার করা ঠিক হবে না, তবু দু একটা কথা বললেন যে আমার স্ত্রীকে বললো আমাদের খানলায় একটা জমি আছে, উনি জমির যাবতীয় বললেন ওটা যদি বিক্রি করে আমার যে দিদির ছোট মেয়ের খুব অভাবে আমাদের দেখেছে, তাকে যদি দেওয়া যায় আমার বড্ড ভাল লাগবে। ওটা যদি আমার স্ত্রী করতে পারেন আর আমার ছেলে মেয়েরা যদি মত দেয়, ওটা আমার বড় ইচ্ছা। দিদি জামাইবাবু না থাকলে ভেসে যেতাম, কারণ অনেক অভাবের ছোটবেলার সংসার ছিল, তো ওনা আমাদের কাছে ভগবান, যদি কিছু ব্যবস্থা করেন। আমি বললাম এগুলো তো আপনি বলতে পারেন, আপনার বাড়ির ব্যাপার, আমি আপনার কি বাড়ির সঙ্গে যোগাযোগ নেই? আপনি কি অন্য জায়গায় থাকেন? সেটা করলেন হ্যাঁ। আচ্ছা, আমি আমার মুখ থেকে শুনতে যদি তাদের খারাপ লাগে, কেন, আফটার অল আমি একটা বাইরের লোক। বলে লিখে দিয়েছি। আচ্ছা, বলে আপনি চলুন না আমার সঙ্গে, আমি না বলে দেবো আপনি কি কি বললেন না বললেন, সঙ্গে চলুন। সেটা করছে না। এই বিষয়টার পর থেকে না, তাও বলছি আমি, তারপর আমি বাথরুমে গেলাম, তখন উনি বসেছিলেন আমার চেয়ারে, আমি বললেন বাথরুম থেকে আসছি, এবং বাইরেটা যেখানটা অনেকে দাঁড়িয়ে থাকে আর কি, টয়লেটের থেকে বেরিয়ে একটু ফাঁকা মতো যে গোল জায়গাটা থাকে না, ওখানে দাঁড়িয়ে আমি আমার মায়ের সঙ্গে ফোনে কথা বললাম। বললাম একটা ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছে, এরকম হয়েছে, চিঠিটা দিয়েছে বাড়িতে দিতে বলছে। আমার মা ফ্র্যাঙ্কলি বলবো, আমাকে বললেন এসব ঝামেলায় জড়িও না, পরের বাড়ির ব্যাপার, কার কি সম্পত্তির ব্যাপার, উনি তোমাকে কেন বলছেন? তার মানে ওনার হয়, অনেকে হয় না বয়সকালে মাথার সমস্যা বা কিছু, এসবের মধ্যে জড়িও না, ওনার কি বক্তব্য ওনাকে বলতে বলো, বা তুমি খুব বেশি হলে বয়স্ক যদি মানুষ হয় তুমি তার সঙ্গে যাও, আমার তার কোনো আপত্তি নেই। চেনা নেই জানা নেই তার কাছে চিঠি নিয়ে তুমি যাবে, এটা একটা আজকের যুগে কেন উনি ফোন করতে পারছেন না? উনি বললেন বলবে কি, আমি কতক্ষণ বাদে বুঝতে পারলাম। আমার মাও একই কথা বলে, তুই একটা বাইরের ছেলে বুঝতে পারছিস, ওনার নিজের ছেলে মেয়ে, ওনার স্ত্রী ওনার ভাষা বুঝতে পারে না, আর কন্টাক্ট রাখে না যখন, তাদের পারিবারিক গলদ আছে। এসব কথা বললে মা বলে দেখো বেশ বাবা ঝামেলায় জড়িও না, যেমন মায়েরা হয় আর কি। আমি বললাম না না, দেখি না দিয়ে চলে আসবো, আমার কি আছে, আমি তো বাইরের লোক, আমি থোড়ি না কিছু চাইতে যাচ্ছি। বয়স্ক লোকটা বেশ ভালো, মা কথাবার্তা বেশ ভালো। তো আমার কাছে যেটুকু খাবার ছিল, যেহেতু ডিনার হয়ে গেছে, উনি মাঝখানে যখন উঠেছেন তখন তো ডিনার যখন তখন রেল দেবে না, একটুখানি বিস্কিট টিস্কিট যা ছিল উনি খেলেন সবকিছু। তারপর উনি বললেন আপনি ওইটায় শোন, ওই ওই দিকটা, আমি এই দিকটা শুচ্ছি। তো দুজনে মিলে ঘুমিয়েও পড়লাম। সকালবেলা আমার যখন ঘুম ভেঙেছে তখন ট্রেন হাওড়ায় ঢুকছে। আমি এতটা ডিপ ঘুমিয়ে পড়েছি, হয়তো গোটা রাত ভালো ঘুম হয়নি, তার জন্য হতে পারে। সকালবেলা দেখছি চতুর্দিকে চাওয়ালা ঘুরছে, লোকেরা এদিক ওদিক করছে, ব্যাগ দুম দুম করে ওপর থেকে ব্যাগ পড়ছে, নিজেদের মধ্যে লোকেরা রেডি করছে ব্যাগ। কিছু কিছু মানুষ দূরে বেড়াতে গেছিল, তারা ব্যাগ গুনছে কটা ব্যাগ আছে, এগুলো চলছে। এমন সময় আমি দেখলাম আমার পাশের জায়গাটা খালি, ভদ্রলোক বোধহয় নেমে গেছেন, হয়তো আমাকে দেখেছেন। আর আমার ঘুম প্রচন্ড ডিপ। আমার বাড়িতেও আমার মা বলে যে ঢাক বাজালে এই ছেলে ওঠে না, তো এটা আমার কোনো নতুনত্ব না, এটা আমার স্বাভাবিক, আমার স্বভাব। তাও আমার খারাপ লাগলো যে বয়স্ক ভদ্রলোক হয়তো আমাকে কতবার ডেকেছেন, তার মানে উনি কলকাতারই কোথাও হাওড়ায় নেমে গেছেন, মানে এখানে কোথাও থাকেন কিন্তু বাড়িতে যান না। কি অবস্থা, বয়স্ক বাবা মাকে ছেলে মেয়েরা আজকের যুগে এই অবস্থা, বাবাকে আলাদা থাকতে হচ্ছে। এসব ভেবে তারপর দেখলাম উনি যেখানটা বসেছিলেন চাদরটা কোঁচকানো, অনেকক্ষণ বসেছিলেন। বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে স্নান টান করে আবার খাওয়া দাওয়া করে
একটা কিছু নিজস্ব কাজ ছিল, সব কমপ্লিট করে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। কারণ শরীরটা ঠিক ভাল লাগছিল না, একটু সিজন চেঞ্জ হয়েছে, বেশ সর্দি হয়েছিল। সন্ধ্যেবেলা যখন উঠলাম, মা বললো যে হ্যাঁ রে বাবু, ওই কি চিঠি বলছিলিস, ওই কি আসার সময় দিয়ে এসছিস? তখন আমার মনে ওই বাবা, না না না, আমার ব্যাগের মধ্যেই আছে, দাঁড়াও আমাকে যেতে হবে, দিয়ে আসি। বলে অ্যাড্রেস? বলে ও লিখে দিয়েছে অ্যাড্রেস, আমার সামনেই তো বসে লিখলো। বলে আচ্ছা। সেখানে উনি চিঠি নিয়ে এবং কয়েকটা ছোটখাটো কাগজের মধ্যে কি ছিল বলে দিল, আমি সব এক জায়গায় বললাম, খাম ছিল আমাকে, খামের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম। তো খামটা শুদ্ধ, আমাকে অ্যাড্রেস যেটা বলেছিল আমি সেখানে গিয়ে এরকম, আমার খুব একটা ওনার বাড়ি খুঁজতে একটু গলির মধ্যে, আমার খুব একটা কষ্ট হয়নি। শুধু বললাম ভদ্রলোক একটুখানি কিভাবে কথা বলে, গলার স্বরটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেটা বলে অনেকে চিনতে পারলো না। শুধু বললাম কানলায় থাকতো, দিদি জামাইবাবু মানুষ করেছে, এখানে বাড়ি, এরকম ভাবে আরো কয়েকটা আমাকে ডেসক্রিপশন দিয়েছিল, তাতে আমি বললাম। আর অ্যাড্রেসটা কাগজের মধ্যে লেখা আছে, আমি আর খামটা বার করতে চাইছিলাম না, বারও করিনি, আঠা দিয়ে একবারে আটকে রেখেছিলাম। তো মোটামুটি অসুবিধা হয়নি, বাড়িটা খুঁজে পেলাম। বাড়িতে গিয়ে আমি বলতাম এরকম একটা ব্যাপার, ভদ্রলোক আমাকে দিয়েছেন আপনাদের বলার জন্য, তো এটা একটু রাখুন। তখন ভদ্রমহিলা ফ্যাল ফ্যাল করে, ওনার স্ত্রী মনে হলো তাকিয়ে আছেন আমার দিকে। আমি ওনার গলার বললাম এরকম, ওই ওনার ডেসক্রিপশনটা দেওয়াতে উনি একটু চমকে উঠে আমাকে বললেন, তাহলে ভেতরে এসে বসো। আমি যেতে চাইছিলাম না, উনি নিয়ে বসালেন। তারপর বলে আমাকে পরিষ্কার করে বললো, তুমি বলতে কি চাইছো, কাকে দেখেছো? তো আমি পুরো জিনিসটা বলার পর উনি বললেন যে ওনার স্বামী ওই হাওড়া অমৃতসর ট্রেনের ধাক্কায় আজ থেকে প্রায় 15 বছর আগে মারা গেছেন। আমি মনে হলো প্লাস্টিকের চেয়ার হলে বোধহয় ভেঙে পড়ে যেতাম আর কি, যে এ কি বলছেন। কাঠের চেয়ার, আমি নড়ে চড়ে বসলাম, মানে এত জোর আমি ঝটকা খেয়েছি যে এরকম একটা অদ্ভুত কিছুর জন্য আমি একদম মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। কি বলছেন? যে ভদ্রলোক আমার সঙ্গে কথা বললেন, সারাটা রাত গল্প করে কাটলো, তিনি ট্রেনের ধাক্কায় মারা গেছেন। আর আমার বিজ্ঞান চেতনা মন আর আমার অভিজ্ঞতা দুজন উল্টো দিকে দাঁড়িয়ে আছে। একদিকে আমি বলছি এটা হতে পারে না, নয় ওনার, এরা ভাবছে মারা গেছেন, সিনেমায় দেখায় না বেঁচে আছে, এরা খোঁজ। আমাকে তাহলে বললো কি করে? হাতের লেখা থেকে উনি বললেন এটা আমার হাজবেন্ডেরই হাতের লেখা। কিন্তু আমার মন মানতে চায়নি, আমি সমস্ত কিছু রেখে আমি যে এই এই কথা বলেছেন বলে ওরা আমার একটু ঠিকানা, আমার ফোন নাম্বার নিলেন, আমি দিয়ে কোনো রকমে বেরিয়ে এলাম। বাড়িতে এসে যখন আমি মাকে বলছি, বাবাকে বলছি, আর আমার এখন ওয়াইফ, তখন আমার গার্লফ্রেন্ড ছিলেন আমার, তখন তাদের তিনজনকে আমি বলেছি, ওরা শুনে অবাক যে তুমি একটা সারা রাত প্রেতের সঙ্গে কাটিয়েছো, এ তো গল্পে হয়, বাস্তবে এরকম হয় নাকি? আর ভূত নাকি, আমার যিনি স্ত্রী তখন গার্লফ্রেন্ড ছিলেন, তার আবার অদ্ভুত অদ্ভুত প্রশ্ন, ভূত তো শরীর ধারণ করে না, তাহলে শরীর নিয়ে তোমার পাশে বসলো কি করে? চাদরটা কুঁচকে গেল কারণ ওটা ভূত ছিল না, ওটা মানুষ ছিল, এরা বোধহয় যোগাযোগ রাখে না বৃদ্ধ বাবার। তো আমি বললাম তাই হবে। কিন্তু আমার ওয়াইফের তখন প্রচন্ড কিউরিসিটি। আমার মোটামুটি আমি বলবো সপ্তাহখানেক আমার মাথা শুধু এটা ঘুরেছে। অফিসে গেছি, কাজ করেছি, আমি রাস্তায় যেতাম আসতাম, বাইক চালাতাম, আমার মাথায় এটাই ঘুরতো যে এটা কি করে সম্ভব। আমার মন তো মানতে চাইছে না যে এমন কিছু হতে পারে। আর কোনো রকম ভাবে আমি নিজেই আজ অব্দি বিশ্বাস করতে পারছি না। আমি সবসময় ভাবছি যে হয়তো হতে পারে একই রকম দেখতে, হয়তো হতে পারে ভদ্রলোকের আর একটা কোনো ভাই ছিল আগেকার দিনের, যেহেতু সন্তানরা পরপর জন্মাতো অল্প দিনের ব্যবধানে, অনেকে দেখতে একই রকম হতো, তার হয়তো কোনো কাকা টাকা হবে বা এরকম ভাবে অনেক কিছু আমি ভেবেছি। পরবর্তীকালে ওই ভদ্রমহিলা মানে ওনার ওয়াইফ আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, আমাদের বাড়িতে এসেছিলেন। উনি বললেন যে ওই জমিটা বিক্রি করে ওনার দিদির ছোট মেয়েকে টাকাটা দেওয়া হয়েছে, তার স্বামী খুব অসুস্থ এবং তারা কেঁদে ফেলেছে, বলে আমাদের বড্ড উপকার হলো, মানে আমাদের টাকাটা পেলাম, কেন ধারও তো কেউ দেয় না আজকের যুগে, নিঃস্বার্থে আপনারা এভাবে টাকা তুলে দিলেন। তো যা যা উনি কাগজে লিখেছিলেন, ওনার হাজবেন্ড যখন মারা গেছেন, যেহেতু অকস্মাৎ দুর্ঘটনায় মারা গেছেন, সেখানে উনি উইল টুইল কিছু করতে পারেননি। উনি বললেন উনি কাগজে যেটা লিখেছেন তারপর থেকে ওটার অনুযায়ী ওনার স্ত্রী উইল বানালেন এবং
পরবর্তীকালে যা যা ওদের ফর্মালিটি কমপ্লিট করেন এবং ওই যে জমিটার কথা বলা হয়েছিল উনি ওটা বিক্রি করে সেই মেয়েটির পরিবারের হাতে তুলে দেন, ওনার দিদির ছোট মেয়ে, মানে ভদ্রমহিলার ননদের ছোট মেয়ে হচ্ছে। তো এবং উনি বললেন যে উনি তো সম্পূর্ণভাবে বিশ্বাস করছেন এবং ওনার বাড়িরও সবাই বিশ্বাস করছে যে ওনার স্বামীর সঙ্গেই দেখা হয়েছিল। কিন্তু অলৌকিক জনের কাছে আমি প্রশ্ন রাখলাম, এখানে তো অনেকে তন্ত্র সাধনা করেন, আপনারা তো অনেকে বিশ্বাস করেন, তো উনি নিজে প্রশ্ন করছেন যে যদি কেউ মারা যায় 15 বছর আগে, রেলের ধাক্কায় মারা গেছে, স্বাভাবিক, হতেই পারে, প্রচুর মানুষ মারা যায়, তাহলে উনি আর কাউকে দেখা না দিয়ে আমাকে দেখা দিলেন কেন? ওরা যে আমাকে দেখছিল তার মানে কি ওরা ওনাকে দেখতে পাচ্ছিল না, আমি একা দেখতে পাচ্ছিলাম? আর একটা প্রশ্ন উনি করেছেন যে তাহলে চাদরটা ওরকম ভাঁজ হয়েছিল সেটা কি করেছিল? যদি সে হাওয়া হবে তাহলে চাদরটা ভাঁজ হয়েছিল কি করে? এই প্রশ্নগুলোর উত্তর একটাও উনি পাননি। এবং সে ট্রেনে উঠলো কেন, আমাকেই বা ডেকে তুললো কেন, আরো তো লোক ছিল, একটা প্রশ্নের উত্তর উনি পাননি। এবং উনি মাঝে মাঝে এখনো এটা বিশ্বাস করেন যে এটা কোনো ব্যাপার আছে, ভৌতিক বলতে ওনার মন চায় না। তবু যেহেতু উনি ব্যাখ্যা খুঁজে পাননি আমাদের সঙ্গে শেয়ার করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, ভৌতিক হোক বা ওনার কোনো যমজ ভাই থাকুক, যেটা আমরা সিনেমায় দেখতে পাই, যাই হোক না কেন, এবং ওনার স্ত্রী যখন বলছেন আমার স্বামীর হাতের লেখা, আর একটা পরিবারের কিছু গোপন কথা আপনি আরো যেটা বলেছিলেন, সেটা লিখেছেন, সেটা এমন কিছু কথা লেখা ছিল যেটা ওনার স্ত্রী আর উনি জানতেন, সেটা কি করে, যদি দেওরও হয় কেউ একই রকম দেখতে, সে কি করে জানবে? আর সে কেন এনাদের কোথায় কি জমি আছে সেই নিয়ে কথা বলতে যাবে? তো এটা খুবই অদ্ভুত। আর এনাকে ডাকবে কেন? মানুষ হলে তো সে ডাইরেক্ট ফ্যামিলিতে গিয়ে যোগাযোগ করবে। খুব আমারও খুব অদ্ভুত লাগলো ঘটনাটা শুনে। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো? আর ওনার যে প্রশ্নগুলো উনি রেখেছেন, সত্যিই আপনারা যারা যদি কেউ থাকেন যে এই নিয়ে চর্চা করেন, যদি আপনাদের কাছে উত্তর থাকে প্লিজ উত্তর দেবেন। আর অদ্ভুত বিষয়, প্রথমবার এমন একজন ঘটনা পাঠালেন যে যিনি বিশ্বাসই করেন না, বিশ্বাস না করে ঘটনা পাঠিয়েছেন। আজকে আর দ্বিতীয় ঘটনা শুরু করছি না বন্ধুরা, কারণ আমি নিজেই এই ঘটনাটায় খুব কনফিউজড হয়ে গেছি। এরকম আমি প্রথমবার শুনলাম। আর যারা ঘটনা পাঠান স্বাভাবিকভাবে তারা বিশ্বাস করেন, তারা দেখেছেন, নিজের দেখাকে কেউ অবিশ্বাস করে না। কিন্তু প্রথম একজন এমন কাউকে আমি এতদিনের ঘটনা বলছি আমি পেলাম, যিনি নিজে একদমই অবিশ্বাস করে ঘটনা লিখে পাঠিয়েছেন। আমার জন্য এটা নতুনত্ব ছিল। তোমাদের কমেন্টে যাচ্ছি, কমেন্ট করেছে অমিয় দত্ত। আর কত রেলকর্মী আছেন? আচ্ছা, প্রচুর আছেন। রেলকর্মী কত আছেন কি প্রশ্ন আপনার? ঋতু চৌধুরী, সপ্তর্ষি ব্যানার্জি, কমেন্ট করেছেন তুলিকা মজুমদার, মৌসুমী মুখার্জি, প্রিয়াঙ্কা দাস, ঋতু চৌধুরী, হর্ষদি, ডিএস, দেখিনি আর কারোর কমেন্ট আছে। গীতা গোস্বামীর কমেন্ট আছে অমিত ভট্টাচার্য, সুপ্রিম রিলিজিয়ন, আমার জাতুতো দাদা মৃত পাওয়া গেছেন রেল লাইনে নৈহাটিতে 1990 সালে, গভীর রাতের ঘটনা, কারণটা আজও অজানা। মানুষ লিখেছে তোমার গল্পগুলো ভালো লাগে শুনতে, কোনো ফালতু সাউন্ড এফেক্ট থাকে না, তুমি এভাবেই গল্প শুনো, রিকোয়েস্ট করে। থ্যাংক ইউ সো মাচ। বাবলি মল্লিক, কাল একটু বিজি ছিলাম, দেরি হয়ে গেছে শুনতে, আজ রান্না করতে করতে শুনছি। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। মিতালি ব্যানার্জি, একে রূপা দে, আদি নবীন ঢাকা থেকে, সপ্তদীপা, শ্রেয়ফ, গীতা গোস্বামীর নাম আগিয়ে নিয়েছি, সুমন সমাদ্দার, রূপম মণ্ডল, স্বপ্না বাজাল, পাপড়ি দোলা, অসীমা চক্রবর্তী, শুভা চ্যাটার্জি, অশোক কোলে, স্বপ্ন রয় বা স্বপন রয়, ক্ষমা করবেন, সুস্মিতা আকুলি, সংঘমিতা সর্স, বাবন ঘোষ, দেবশ্রী কোলে, প্রদীপ চট্টোপাধ্যায়, শাশ্বতী, মৌসুমী দে, পূজা চ্যাটার্জি, ডিলাইটফুল, বিনিতা রয়, বিতান রয়, সুমন সমাদ্দার, সংঘমিত্র সর্স এবং আরো অনেকে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। এভাবেই অলৌকিক জনের সঙ্গে থাকবেন ভবিষ্যতেও। ধন্যবাদ। শুভরাত্রি। ফিরে আসবো আগামী দিনে নতুন ঘটনা নিয়ে।